আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, অনেক দীর্ঘ বিরতির পরে আবার তোমাদের লাইভ ক্লাসে চলে আসলাম। তো আশা করব তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 9-এর কিছু অধ্যায় আমরা করিয়েছিলাম, তারপরেও কিছু ইম্পর্টেন্ট অধ্যায় বাকি ছিল, যেগুলো আমরা ক্লাস 9-এ অনলাইনে হোক আর অফলাইনে তো ক্লাস নিতেই পারিনি, আর অনলাইনেও কিছু ইম্পর্টেন্ট অধ্যায় নিয়েছিলাম। তো অনেকে ক্লাস করেছে, অনেকে করেনি, অনেকের গ্যাপ রয়ে গেছে। অনেকেই কিছু কিছু স্টুডেন্ট যেমন নাবিল, দীপ্ত, পূর্ণেন্দু, তাছাড়া সাথীবুল, আরও কয়েকজন তোমরা নেওয়াজ তোমরা হোমওয়ার্ক দিয়েছো, আর মেয়েরাও একজন হোমওয়ার্ক দিয়েছো, স্বপ্না, আরও কয়েকজন। তো আশা করবো তোমরা নিয়মিত ক্লাস করবে এবং হোমওয়ার্ক দেবে, যেহেতু তোমাদের ক্লাস টাইম ফিক্সড। তো আপাতত আমার একটা ক্লাস আছে, আর এই মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে হয়তো তোমাদের ক্লাস আরও বেড়ে যাবে। তো সেই পর্যন্ত তোমরা এই একটা ক্লাস করবে এবং তার হোমওয়ার্কও আমার মেসেঞ্জারে আগে যেভাবে দিতে ঠিক সেইভাবে দিবে আশা রাখবো। তো আমি তারই পরিপ্রেক্ষিতে আগে তোমাদের কিছু অধ্যায় করিয়েছিলাম। তো ইম্পর্টেন্ট কিছু অধ্যায়, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বাকি আছে, তৃতীয় অধ্যায় জ্যামিতি করানো হয়নি, তারপর পঞ্চম করিয়েছিলাম, ষষ্ঠ করানো হয়নি, সপ্তম বাকি আছে, অষ্টম করিয়েছিলাম, নবম করিয়েছিলাম, দশম করানো হয়নি, একাদশ অধ্যায় করিয়েছিলাম, ভেক্টর করিয়েছিলাম, শেষ করতে পারিনি মনে হয়, আর সম্ভাবনা কিছু করিয়েছিলাম মনে হয় আমার যা মনে পড়ে। তো এই কিছু অধ্যায় ইম্পর্টেন্ট বাকি আছে। তার মধ্যে আমি ভাবছি যে তোমাদের দ্বিতীয় অধ্যায় বা দশম অধ্যায় বা সপ্তম অধ্যায়, এসব অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এবং এগুলো করা দরকার। যেমন দ্বিতীয় অধ্যায় একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, আবার দশম অধ্যায় ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে কোনো একটা অধ্যায় করবো, তোমরা একটু কমেন্ট করে জানাও আসলে কোন অধ্যায়টা শুরু করলে তোমাদের জন্য অনেক ভালো হয়। মনি জয়েন করেছে, গুড মর্নিং। হ্যাঁ, ফায়াজ জয়েন করেছে। ফায়াজ কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর তোমাদের ক্লাসে আসলাম। তো সেই হিসেবে কোন অধ্যায় করা যায়, দশম অধ্যায় করবো না দ্বিতীয় অধ্যায় করবো? একটু কমেন্ট করে জানান তো কোনটা করলে ভালো হয়। আমার মনে হয় দ্বিতীয় না দশম। 4 জন ক্লাসে জয়েন করেছে, নাবিল জয়েন করেনি, দীপ্ত জয়েন করেনি, যারা নিয়মিত ক্লাস করে। ফায়াজ নিয়মিত ক্লাস করে, ফায়াজ জয়েন করেছে। তো যাই হোক, আমি শুরু করবো। দেখো, দ্বিতীয় অধ্যায় করাই, যেহেতু তোমরা কেউ কমেন্ট করছো না, দ্বিতীয় অধ্যায় মনে হয় তাহলে করালে ভালো হবে। তো দেখো, আমরা দ্বিতীয় অধ্যায় করাবো। দ্বিতীয় অধ্যায়ে মূলত আছে যে বীজগণিতিক রাশি। দেখো, আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়টা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এই অধ্যায়টা নিয়ে ক্লাস করব। তো বীজগাণিতিক রাশি কাকে বলা হয়? সকল রাশিতে একাধিক চলক সংবলিত কোনো পদ থাকবে এবং যেখানে মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকবে, একাধিক পদ থাকবে, একাধিক পদ থাকা লাগবে। তো দেখো, যেমন আমরা বলতে পারি 2x + 3y + 5 একটা রাশি। তো রাশির সংজ্ঞা যদি তোমরা করতে চাও তো বলতে পারো যে একাধিক, যদি কোনো রাশি, বীজগাণিতিক রাশিতে একাধিক পদ থাকে এবং সে পদগুলো নির্দিষ্ট অর্থ বহন করে, আমরা রাশি বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা আজকে করব এক চলকের বহুপদী। দেখো, এক চলকের বহুপদী করব 2 অধ্যায়। হ্যাঁ, রুদ্র জয়েন করেছে, 2 অধ্যায় সবাই সাজেস্ট করছে, 2 অধ্যায়। দেখো, আমরা আজকে করবো কি এক চলকের বহুপদী। দেখো, আমরা প্রথম বহুপদী দেখি। যে সকল রাশিতে কোনো নির্দিষ্ট চলক থাকবে, একটা চলক থাকবে এবং চলকের পাওয়ারগুলো সবসময় হবে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট হলেই তাকে আমরা বলতে পারবো যে বহুপদী বলতে পারবো। এই বহুপদীর একটা আদর্শ আকার হলো C(xp). C(xp) আকারের কোনো পদকে আমরা বহুপদী বলতে পারবো, কারণ তার চলক হলো x, আর c হলো কোফিশিয়েন্ট মানে সহগ, আর p হলো তার পাওয়ার মানে সূচক, যেখানে এই pটা সব সময় হবে ন্যাচারাল নাম্বার। কি হবে? ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আমরা তোমরা অবশ্যই এর আগে
পলিসিলিন্ডার ম্যাথে ন্যাচারাল নাম্বার কাদের বলা হয় 1 2 3 4 এভাবে অসীম পর্যন্তকে ন্যাচারাল নাম্বার বলা হয়। কোএফিসিয়েন্ট অফ xp অর্থাৎ কোএফিসিয়েন্ট বলতে সহগ, x হলো চলক আর p হলো পাওয়ার। তো এরকম আকারের কোনো রাশিকে আমরা বহুপদী বলতে পারবো এবং তার চলক যদি একটা হয় হবে এক চলকের বহুপদী, আর যদি একাধিক হয় তখন সেই চলকের বহুপদী আমরা বলতে পারবো। যেমন দেখো যদি এমন হয় x স্কয়ার প্লাস 5x প্লাস 6 একটা বীজগাণিতিক রাশি, তো এই রাশিতে x হলো চলক। দেখো x এর পাওয়ার কত আছে 2 আছে। 2 কি সংখ্যা? ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল মধ্যে 2 আছে, তখন থেকে আমরা বলতে পারবো এটা কি একটা কি x তোমার বহুপদী বলতে পারবো, কারণ কি পাওয়ার ধনাত্মক মান আছে। যদি এমন হয় যে x প্লাস 1/x x প্লাস 1/x এক রাশি, এই রাশিকে কি আমরা বহুপদী বলতে পারবো? দেখি, যেহেতু বহুপদীতে শর্ত হলো যে বহুপদীর যে চলকের পাওয়ার সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ন্যাচারাল নাম্বার হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে করতে চাই তো x প্লাস এর পাওয়ার 1, তো সূচকের নিয়ম তোমরা জানো, উপরে গেলে পাওয়ার ঋণাত্মক হয়। তো দেখো যেহেতু এর পাওয়ার কি আসছে? ঋণাত্মক আসছে। তো আমরা জানি পাওয়ার কখনো কি হবে না? ঋণাত্মক হবে না। ঋণাত্মক হলেই তাকে কি বহুপদী বলা যাবে না, সুতরাং এটা কি বহুপদী না। তো এটা পাস একটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ কাকে বলা হয়? যে সকল পদে কোনো চলক থাকে না, তাদেরকে বলা হয় ধ্রুবক পদ। তো এক্ষেত্রে এই পাস হলো একটা ধ্রুবক পদ, এটা কি বহুপদী বলা যাবে? দেখো পাস তার সাথে x এর পাওয়ার 0 লেখা যায়, তো এটাকে কোনো ঋণাত্মক না এবং সবই কি সংখ্যা এর মধ্যে, এটাকে আমরা বহুপদী বলতে পারবো, কারণ যেহেতু এখানে একটা পদ আছে। তো আবার দেখো আমি একটু দেখাই, এক চলকের বহুপদী হয়, চলক অবশ্যই একটা হতে হবে। সেক্ষেত্রে যেমন এখন লিখি x³ প্লাস √x প্লাস 5, এটাকে কি বহুপদী বলা যাবে? এখানে হলো x হলো চলক, তো x যদি চলক হয় তো খেয়াল করো x এর পাওয়ার কিউব, রুট থাকলে x এর পাওয়ার হাফ আসে, প্লাস কি আছে 5 আছে। দেখো x এর চলকের পাওয়ার কি আছে? ফ্র্যাকশন আসছে, অর্থাৎ ভগ্নাংশ আসছে। তো আমরা যেটা বললাম যে পাওয়ার কখনো কি হবে না? পাওয়ার কখনো ভগ্নাংশ হবে না বা ন্যাচারাল নাম্বার হবে, সেক্ষেত্রে এটাকে বহুপদী বলা যাবে না। তো আমাদের আগে বহুপদী চিনতে হবে। সেক্ষেত্রে আমরা সবসময় সচরাচর দেখো আমরা ABC মানে যে বর্ণ আছে লেটার, ক্যাপিটাল লেটারের মানে বর্ণের যে প্রথম দিকের অক্ষরগুলো স্মল লেটারগুলো ABCD এগুলোকে আমরা সবসময় সহগ বিবেচনা করি বা এগুলো ধ্রুবক বিবেচনা করি, আর সেখান থেকে সংখ্যা আসছে XYZ এগুলোকে আমরা সচরাচর চলক বিবেচনা করি। তো অনেক সময় ABC কে চলক বিবেচনা করা হয়। তো সেক্ষেত্রে আমাদের বইতে 40 পৃষ্ঠায় দেখো একটু যাও, বক্স দেওয়া আছে, বক্সে কিছু কাজ আছে। তো এই কাজগুলো আমরা প্রথম যে পদাক আছে যে বহুপদী নির্ণয় করো, আমরা কিন্তু এখানে বহুপদী নির্ণয় করা শিখবো। তো সেক্ষেত্রে প্রথম যেটা আছে এক চলকের ক্ষেত্রে 2x³ দেখো এই যে পদটা এটা কি বহুপদী বলা যাবে? দেখো তো এই 2 হলো সহগ, x হলো চলক আর 3 হলো পাওয়ার। পাওয়ার কি আছে? পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে এটাকে কি বলা যায়? বহুপদী বলা যায়। তো এইভাবে আমরা এখানে বহুপদী চিনবো। দেখো আরেকটা ম্যাথ আছে আমি দেখাই। যদি আমরা দুই চলকের বহুপদী বের করতে চাই, এর আদর্শ আকার হলো CxPy3। এটা হলো কি দুই চলকের বহুপদীর আদর্শ আকার। C হলো কোএফিসিয়েন্ট মানে সহগ, x আর y হলো চলক আর p হলো পাওয়ার, q হলো পাওয়ার, pq দুইটাই পাওয়ার। তো এই ক্ষেত্রে pq সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে এটাকে আমরা কখনো তোমার বহুপদী বলতে পারবো না। সেক্ষেত্রে যদি এমন আসে 6/x প্লাস 2y, 6/x প্লাস 2y একটা রাশি, এটাকে কি বহুপদী বলা যাবে? দেখো তো 6 x এর পাওয়ার 1 আছে, যদি উপরে নিয়ে যাই x এর পাওয়ার -1 আছে, আসে 2y। দেখো তো এটা কি বহুপদী হবে? x এর পাওয়ার কি আছে? ঋণাত্মক চলে আসছে। সেক্ষেত্রে এটাকে আমরা বহুপদী বলতে পারবো না, কারণ
x এর পাওয়ার ঋণাত্মক চলে আসছে, অবশ্যই পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। যদি 3 চলকের বহুপদী হয় তো 3 চলকের বহুপদীর আদর্শ আকার আছে এরকম c of xp y কিউব আর z আর, এটা কি 3 চলকের বহুপদীর আদর্শ আকার। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3xy z একটা রাশি, এটা কি বহুপদী বলা যাবে? দেখো তো, দেখো এর চলক 3টা, অর্থাৎ x y z z তিনটাই চলক আছে এবং এর দেখো প্রত্যেকটা পদের মাত্রা বা পাওয়ার বা ঘাত সবগুলো কি আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। সেক্ষেত্রে এটাকে আমরা বহুপদী বলতে পারবো। তুমি আগে লিখি c স্কয়ার বা প্লাস 2/c - 3 এর একটা বহুপদী যার চলক হলো c, চলক হলো c। এটাকে বহুপদী বলা যায়? দেখি বহুপদী, দেখো তো একটু বলা যায় কিনা কমেন্ট করে জানাও তো, এটাকে বহুপদী বলা যাবে কিনা তো কমেন্ট করে জানাও, এটাকে বহুপদী বলা যাবে কিনা। রুদ্র, মণি, যারা ক্লাস দেখছো, ফায়াজ, যারা সৈকত, যারা ক্লাস দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটাকে বহুপদী বলা যাবে কিনা। এই যে c স্কয়ার প্লাস 2/c আদর্শ করে দিলাম, এটাকে বহুপদী বলা যাবে? দেখো তো c স্কয়ার প্লাস 2/c - 3 এই রাশিটিকে বহুপদী বলা যাবে? বলতে পারবে? c স্কয়ার প্লাস 2/c - 3 এটা কি বহুপদী বলা সম্ভব? এখনো কেউ কমেন্ট করেনি। বুঝতে পেরেছো বহুপদী ব্যাপারটা? না বুঝলে আমি আবার বলবো। c স্কয়ার প্লাস 2/c - 3। তো দেখো এটাকে বহুপদী বলা যাবে কিনা আমি দেখি। c চলক হয় c স্কয়ার প্লাস 2 c এর পাওয়ার 1 আছে, দিলাই c এর পাওয়ার -1 - 3। দেখো এখানে c এর পাওয়ার ঋণাত্মক চলে আসছে, সুতরাং এটাকে বহুপদী বলা যাবে না, কারণ বহুপদী হতে হলে অবশ্যই চলকের পাওয়ার ধনাত্মক হতে হবে। তো আমরা এবার দেখাবো যে বহুপদীর আদর্শ আকার, মুখ্য সহগ ও ধ্রুবক পদ কিভাবে দেখতে হয়। তোমরা আদর্শ আকার দেখি, তোমাদের আমি যখন পঞ্চম অধ্যায় পড়েছিলাম তখন আদর্শ সমীকরণ দেখেছিলাম। মনে বলেছে বহুপদী না? হ্যাঁ হয়েছে। তো দেখো আদর্শ আকার বলতে ax² + bx + c আকারের রাশিকে আদর্শ বহুপদী বলা হয়। তো দেখো কিভাবে আদর্শ বহুপদী, দেখো এখানে যদি চলক x হয়, x এর পাওয়ার দেখো 2 আছে, এখানে 1 আছে, এখানে নেই মানে x এর পাওয়ার 0 আছে। যখন কোনো চলকের পাওয়ারে ক্রম থাকবে, অর্থাৎ সিরিয়াল মেইনটেইন করবে 2 1 0, এভাবে সিরিয়াল মেইনটেইন করবে, তখন তাকে আদর্শ বহুপদী বলা হবে। যেমন দেখো আমি বলি x³ + 3x² y + 3xy² + y³ এখানে যদি চলক যদি তোমার x হয়, দেখো x এর পাওয়ার খেয়াল করো, x³ 3x² y 3x এর পাওয়ার 1 দেওয়া যায় y², এখানে x নেই মানে x এর পাওয়ার 0 y³ দেখো x এর পাওয়ার হলো 3 2 1 0, x এর পাওয়ার হলো কি একটা ক্রম মেইনটেইন করেছে, একটা বদ্ধ ক্রম মেইনটেইন করেছে। যদি এমন ভাবে মেইনটেইন করে তখন তাকে বলা হবে একটা আদর্শ বহুপদী বলা হবে। আদর্শ বহুপদী কারণ যেগুলো কোনো চলকের ঘাতগুলো অর্ধক্রম বা ঊর্ধ্বক্রম সাধারণ থাকে তখন তাকে বলা হয় আদর্শ বহুপদী। যদি আদর্শ বহুপদী হয় তো সেক্ষেত্রে আমরা শিখব বহুপদীর মুখ্য সহগ, মুখ্য পদ আর ধ্রুবক। দেখো কোন একটা বহুপদী ধরো লিখলাম 5x² y - 4x4y4 - 2 একটা বহুপদী লিখলাম। এই বহুপদীকে আমি যদি x চলকের বহুপদীর আদর্শ আকার প্রকাশ করতে চাই, x চলকের বহুপদী, দেখো যদি x চলকের বহুপদী হয়, বহু আদর্শ আকার হয়, বহুপদীর
আদর্শ আকার। দেখো যদি x চলকের বহুপদীর আদর্শ আকার করতে হয় অবশ্যই x এর যে পাওয়ার আছে বা সূচক আছে বা ঘাত আছে, ঘাতগুলো একটা ক্রম মেনটেন করবে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে লিখতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। তো এখানে দেখো যদি x চলক হয় তো x এর পাওয়ার সবচেয়ে বড় আছে এখানে, তো -4x4y4 লিখলাম, তারপরে প্লাস 5x² y-2। এখানে রাশিটা আছে, সেই রাশিটাকে আমি x চলকের আদর্শ আকারে লিখলাম, অর্থাৎ x এর পাওয়ারগুলোকে একটা ক্রমে লিখলাম, 4x4 5x² y-2। এটা হলো x চলকের বহুপদী আদর্শ আকার। যদি বলা হয় এর মাত্রা নির্ণয় করতে বলা হয়, যেহেতু x চলক, তো x চলক হলে x এর চলক, x এর যে সবচেয়ে বড় যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে তাকে বলা হবে ওই বহুপদীর মাত্রা বলা হবে। তো দেখো এই যে বহুপদী, এই বহুপদী চলক হলো x, x এর পাওয়ার আছে কত 4, তো সেক্ষেত্রে এই 4 হবে এই বহুপদীর মাত্রা বলা হবে। তাহলে মুখ্য পদ বের করতে চাই আমরা, মুখ্য পদ বলতে এই যে বহুপদীর সর্বোচ্চ পাওয়ার সংবলিত যে পদটা আছে তাকে বলা হবে মুখ্য পদ। দেখো এই যে বহুপদী, এই বহুপদীর x চলক, চলকের যে সর্বোচ্চ ঘাত সেই ঘাত সংবলিত পদকে বলা হবে মুখ্য পদ। তো এক্ষেত্রে বহুপদী হলো x চলকের, x এর সর্বোচ্চ পাওয়ার 4 এবং এই সর্বোচ্চ পাওয়ার 4 সংবলিত যে পদটা আছে অর্থাৎ -4x4y4, এটা হবে তোমার মুখ্য পদ। এই বহুপদীর মুখ্য পদ হবে এটা। তো যদি আমরা মুখ্য সহগ বের করতে চাই, তো মুখ্য সহগ বলতে এখানেও ঠিক তাই, যে চলকের বহুপদী ওই চলকের সর্বোচ্চ যে পাওয়ার থাকবে, অর্থাৎ এখানে x চলকের বহুপদী, x এর সর্বোচ্চ পাওয়ার 4 এখানেই আছে, তো এই চলক সমৃদ্ধ এইটার সহগ কি আছে এখানে -4y4, এটা হলো এই x চলকের বহুপদীর মুখ্য সহগ। ওই চলক বাদ দিয়ে বাকিটাকে কি বলা হয়, সহগ বলা হয়। তো এখানে এই -4y4 হলো এই বহুপদীর মুখ্য সহগ। এবার ধ্রুবক পদ, ধ্রুবক পদ হলো ধ্রুবক পদ। দেখো এই যে বহুপদী, এই বহুপদীর যে পদের সাথে কোনো চলক গুণ নেই, কোনো চলক থাকবে না, তাকে বলা হবে ধ্রুবক পদ। তো দেখো এখানে যদি x চলক হয়, এই পদের সাথে কোনো চলক গুণ নেই, অর্থাৎ কোনো চলক দেখা যাচ্ছে না, ভিজিবল চলক বলতে গেলে কোনো চলক দেখা যাচ্ছে না, এই পদকে বলা হবে ধ্রুবক পদ। সেক্ষেত্রে -2 হলো ধ্রুবক পদ। আমি আবার বলবো যে কোনো বহুপদীর যে পদের সাথে কোনো চলক থাকবে না ওই পদকে বলা হবে ধ্রুবক পদ। তো সেক্ষেত্রে এখানে -2 হলো ধ্রুবক পদ। তাহলে x চলকের বহুপদীর আদর্শ আকারের ক্ষেত্রে। এবার যদি আমরা এইটাকে y চলকের বহুপদীর আদর্শ আকার লিখি, তাহলে এই রাশিকে, এই বহুপদীকে আমরা যদি y চলকের বহুপদীর আদর্শ আকারে লিখি, তো অবশ্যই এখানে y এর পাওয়ারগুলোর ক্রম আসবে, y এর পাওয়ারগুলো ক্রমে ক্রমে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখবো, দেখো y আছে, এটা ঠিক সেইভাবে আছে কারণ y এর পাওয়ার 4 আছে। দেখো এখানে ঠিকভাবে সাজাও, y চলকের বহুপদীর আদর্শ আকার বলতে y এর পাওয়ারের ক্রম আসবে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। সেক্ষেত্রে এখানেও y এর পাওয়ার 4 এখানে আছে, তো -4x4y4, তারপরে y এর পাওয়ার আছে এখানে, মানে 4 এর পর ছোটটা এখানে আছে, তো প্লাস 5x² y-2। এটাও ঠিক সেই y চলকের বহুপদীর আদর্শ আকার। এবার এর মাত্রা বের করি। তো আমি বলেছিলাম যে চলক হবে সেই চলকের সবচেয়ে বড় যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে তাকে সেই চলকের বহুপদী বলা হবে। তো এখানে দেখো চলক হলো y, y এর সবচেয়ে যে পাওয়ার 4 হবে কি এর মাত্রা, এই বহুপদী বা এই বহুপদী রাশির মাত্রা হবে 4। যদি আমি মুখ্য পদ বের করতে চাই,
পদ ওইটা যে আমি y চলকের বহুপদী, এই চলকের সবচেয়ে যে বড় পাওয়ার থাকবে সেই পদ সম্বলিত পদটাকে বলা হবে মুখ্য পদ। এখানে দুটোই একই হয়ে গেছে, ভিন্ন হতে পারে। তো এবার মুখ্য সহগ, মুখ্য সহগ দেখো এখানে যেহেতু এটা y চলকের বহুপদী, তো y চলকের সবচেয়ে যে বেশি পাওয়ার থাকবে সেই বেশি পাওয়ার সম্বলিত যে পদটা সেই পদের যে সহগ থাকবে, অর্থাৎ এখানে বেশি পদ হলো y⁴, এটা হলো মুখ্য পদ, এই পদের সহগ কোনটা -4x4, এটা হলো এই y চলকের বহুপদীর রাজস্ব আকার লিখলাম। তারপরে y এর যে বেশি পাওয়ার রয়েছে সেই পাওয়ার সম্বলিত পদের যে সহগ তাকে বলা হবে মুখ্য সহগ। আর এখানে ধ্রুবক পদ কি হবে? ধ্রুবক পদ হবে, এখানে যখন কোনো চলক নেই ওটাকে ধ্রুবক পদ বলা হবে, ধ্রুবক পদ -2। তো আমি আরেকটা ম্যাথ দেখাবো, আরেকটা ম্যাথ দেখিয়েই তোমাদের কিছু কাজ দিয়ে দেবো তোমাদের এখান থেকে। দেখো আমি যদি x চলকের সিম্পল বলে x চলকের বহুপদী লিখবো, দেখো যে আমরা লিখি 3x² - y² প্লাস x - 3 একটা বহুপদী। তো এই বহুপদীকে যদি আমি x চলকের বহুপদী আদর্শ আকারে লিখতে চাই, তো অবশ্যই আমাকে x এর পাওয়ারের ক্রম মেইনটেইন করতে হবে। তো আমি সাজাই কিভাবে, 3x² এরপর 1 আছে, 2 এর পরে 1 বসে, তো প্লাস x মাইনাস y² মাইনাস 3, এটা হলো আদর্শ আকারে লিখলাম। তো এবার আমরা মাত্রা নির্ণয় করব। তো আমি বলেছিলাম যে যেহেতু x চলক, তো এই x চলকের সবচেয়ে যে বৃহৎ পাওয়ার থাকবে অর্থাৎ বড় পাওয়ার থাকবে তাকে বলা হবে ওর মাত্রা বলা হবে। তো এই বহুপদীর মাত্রা কত হবে? 2 আছে, তো মাত্রা 2 হবে। মুখ্য পদ ওই যে মাত্রা বড় সেই পদকে মুখ্য পদ বলা হবে। মুখ্য সহগ যে বড় পাওয়ার সমস্ত পদ তার সহগকে মুখ্য সহগ বলা হবে। আর ধ্রুবক পদ যেখানে কোনো চলক নেই, দেখো এইটুকুতে কোনো চলক নেই, আমাদের x চলক নেই, সেক্ষেত্রে এটা হবে কি এখানে ধ্রুবক পদ। তো আশা করি তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো বহুপদী নির্ণয় করা এবং ক গ অর্থাৎ 40 পৃষ্ঠায় হোমওয়ার্ক থাকবে, 40 পৃষ্ঠা কাজ ক গ, এইটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই ম্যাথগুলো করে অবশ্যই আমাকে মেসেঞ্জারে পাঠাবে। হোমওয়ার্ক আগে যেভাবে পাঠাতে ঠিক সেইভাবে পাঠাবে। ক্লাস করছে মাত্র 3 জন, ক্লাসে উপস্থিতির সংখ্যা কম, তো আশা করি 3 দিন বাড়বে। তো তোমাদের এই পড়া থাকলে তোমরা অবশ্যই এই পড়াগুলো করে আমাকে পাঠাবে, মেসেঞ্জারে পাঠাবে। আর নেক্সট দিন আমি তোমাদের এখানে ভাষ্য সুবদ্ধ আছে, ভাষ্যবদ্ধ নিয়ে আলোচনা করবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, আর এতে বোঝার চেষ্টা করো। সমস্যা হলে অবশ্যই আমাকে বলো, কমেন্ট করো। আগেভাবে কমেন্ট করতে আমি না বুঝলে আবার বুঝে দিতাম। তো সেভাবে পড়ালেখাটা কন্টিনিউ করো এবং হোমওয়ার্কগুলো প্রতিনিয়ত দাও, এই কামনা করছি। তো আজকে পর্যন্ত ভালো থাকো, এখানে আল্লাহ হাফেজ।